এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, থ্যাংক ইউ। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এক এমন নেতা যিনি রাজনীতি এবং ওকালতি উভয় ক্ষেত্রে বিশেষজ্ঞ। কথা বলার ক্ষেত্রে উনি অতুলনীয়। তিনি তার দলের জন্য একজন সংকটমোচন। অনেকবার বড় বড় মন্ত্রিত্বের দায়িত্ব উনি নিয়েছেন এবং এখন নির্বাচনের মাঠে রয়েছেন। প্লিজ ওয়েলকাম প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আর এখন আমি আমাদের বিচারককে আপকি আদালতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বিচারক খুবই বিশেষ একজন। 30 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। তিনি লেখক, তিনি অ্যাক্টিভিস্ট আর সেন্ট্রাল ইনফরমেশন কমিশনার ছিলেন উনি। প্লিজ ওয়েলকাম উদয় মহুরকর। আর মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ উদয় মহুরকরের কাছ থেকে অনুমতি চাইব আজকের মোকদ্দমা শুরু করতে। অনুমতি দিলাম। আর আজকের অভিযোগ এবং প্রশ্নের ঝড় তোলার আগে একবার নজর বোলাবো রবিশঙ্কর প্রসাদের রাজনৈতিক ক্যারিয়ারে। রবিশঙ্কর প্রসাদের প্রথম পরিচয় হয়ে ওঠে একজন যুব ছাত্র নেতা হিসেবে। জেপি আন্দোলনে সক্রিয় রবিশঙ্কর প্রসাদ ইমার্জেন্সির সময় জেলে ছিলেন। এরপর রবিশঙ্কর প্রসাদ আইনজীবী হিসেবে নাম কুড়িয়েছেন। রবিশঙ্কর প্রসাদ লালু যাদবের বিরুদ্ধে 900 কোটি টাকার চারা ঘোটালা মামলার প্রথম আইনজীবী ছিলেন। রবিশঙ্কর প্রসাদ ইলাহাবাদ হাইকোর্টের রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ক মামলায় রামলালার আইনজীবী ছিলেন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর রবিশঙ্কর প্রসাদকে ভগবান শ্রীরামের আইনজীবী হিসেবে শ্রীরামের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। রবিশঙ্কর প্রসাদ বিজেপিতেই বিখ্যাত হয়েছিলেন। আজও দলের প্রভাবশালী মুখপাত্র হিসেবে দল বা সরকারকে যখন কোনো জটিল বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে হয় তখন রবিশঙ্কর প্রসাদকেই এগিয়ে আনা হয়। রবিশঙ্কর প্রসাদ বাজপেয়ীর সরকারে প্রতিমন্ত্রী ছিলেন। মোদী সরকারে রবিশঙ্কর প্রসাদ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আইন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। রবিশঙ্কর প্রসাদ 19 বছর ধরে রাজ্যসভার সদস্য ছিলেন। 2019 সালে তিনি পাটনা সাহিব থেকে লোকসভায় নির্বাচিত হন। এখন আবারও নির্বাচনের মাঠে নেমেছেন রবিশঙ্কর প্রসাদ। পাটনা বিশ্ববিদ্যালয়ের আইন স্নাতক রবিশঙ্কর প্রসাদ আপকি আদালতে নিজের লড়াইটি কিন্তু নিজেই লড়বেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকি আদালতে। প্রথম অভিযোগ রবিশঙ্কর প্রসাদের উপর। আপকি আদালতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ হল যে উনি উত্তরাধিকারের সুযোগ নিয়েছেন। রবিশঙ্কর বাবু, আপনার বাবা ঠাকুর প্রসাদ সিং খুব বড় উকিল ছিলেন। তিনি একজন মহান নেতা ছিলেন। পাটনা একটা বড় বাড়িও ছিল। তো আপনি উত্তরাধিকার সূত্রে সবই পেয়েছেন, নেতৃত্ব, ওকালতি, একটার সাথে একটা ফ্রি। আমি একটা কথা বলি, বাবা কিন্তু পরিশ্রম করে উন্নতি করেছেন। আমরা ভাড়া বাড়িতে থাকতাম। আমার মা অটলজি দীনদয়াল উপাধ্যায়কে ফুঁ দিয়ে রুটি খাইয়েছেন, জানেন তো? আমি সেটাও দেখেছি। আমার বাবা 94তে মারা গেছেন। 94তে মারা গেছেন। আমি একটি শিশু স্বেচ্ছাসেবক হয়েছিলাম। 12-13 বছর ধরে স্টুডেন্ট কাউন্সিলে কাজ করেছি। আপনারা জেপির আন্দোলন দেখেছেন। আমি জেলে গেছি, লাঠির মার খেয়েছি। আমি পিএইচডি করেছি, মানে আমি জেলেও গেছি, মেসাতেও গেছি, লাঠির মারও খেয়েছি, গুলিও খেয়েছি। কিন্তু ট্রেনিংটাও তো ভালোই ছিল। অটলজি, আডবাণীজি আসতেন আপনার বাড়িতে, বিজেপির জনসংঘের বড় বড় নেতারা আসতেন। আপনি ঠিক বলেছেন, আমি সংগ্রাম দেখেছি। আমি আমার আদর্শের জন্য খুব গর্বিত। আর ক্ষমা করবেন, আমি দল পরিবর্তন করে এখানে আসিনি।
আমি গর্ব করে বলতে চাই যে এই আদর্শে জন্মেছি এবং এই আদর্শেই পৃথিবী ছেড়ে চলে যাব, এটা গর্ব করে বলতে পারি। কিন্তু এটাও সত্যি যে সংগ্রামের সময় যখন জয়প্রকাশ বাবুর আন্দোলন চলছিল তখন লালু যাদব আপনার নেতা ছিলেন। একদম ঠিক কথা। একটা ব্যাপার রয়েছে, আমি ইন্টারমিডিয়েট পাস করেছিলাম, সুশীল মোদি বিএসসিতে ছিলেন, আইনের শেষ বর্ষে ছিলেন লালু প্রসাদ। আমাকে জিজ্ঞাসা করবেন উনি সেখানে কত বছর ছিলেন, ঠিক আছে? আর আমরা একসাথে ছাত্র পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি সহকারী সাধারণ সম্পাদক হলাম, সুশীল মোদি সাধারণ সম্পাদক হলেন, তিনি সভাপতি হলেন। আমি বললাম বড় কিছু করতে হবে। এরপর শুরু হয় বেকারত্বের বিরুদ্ধে আন্দোলন, তারপর জেপি এলেন, তারপর মিসাই আটকে গেলেন। কিন্তু যিনি আপনার সাথে ছিলেন, আপনার বন্ধু ছিলেন, যার সাথে আপনি জেলে সংগ্রাম করেছেন, তিনি যখন মুখ্যমন্ত্রী হন তখন ওনার বিরুদ্ধে চারা ঘোটালার মামলা করেন, পিঠে ছুরিকাঘাত করেন। আচ্ছা রজতবাবু, এটা বলুন, এটাকে বন্ধুত্ব বলে? রজতবাবু এটা বলুন, জেপি কি শিখিয়েছে? দুর্নীতি নির্মূল করতে হবে, নতুন বিহার তৈরি করতে হবে। এবং যদি লালুবাবু নির্বাচিত হন তবে এটি হবে দুর্নীতির শিখরে। আমি আমার বন্ধুদের বলতে চাই, এই চারা ঘোটালাটা ঠিক কি? 3000 মুরগি কি 2 মাসে 5 কেজি দানা খেতে পারে? হ্যাঁ, বুঝতে পারছেন? গরু মহিষ গরিবদের দিতে হবে, কেন্দ্রীয় সরকারের যোজনা সরবরাহ করা হয়। হ্যাঁ, এটা হয়ে গেছে। আপনি এটা কিভাবে করলেন? কিভাবে করলেন? বাসে করলেন, ট্রাকে করে করলেন? জানেন, সেটা স্কুটারের নাম্বার ছিল, অর্থাৎ মহিষ গরু ও স্কুটারে সরবরাহ করা ছিল। এটা ছিল ডাকাতি। পিআইএ করেছেন। সে সময় অনেকবার বিরাট ঝুঁকি নিয়েছিলেন, জেনে রাখুন আপনি। এই মাফিয়া হত্যাও করতে পারতেন। সুশীল মোদি পিটিশনার ছিলেন, আমি উকিল ছিলাম, সিবিআইয়ের তদন্ত হয়, সবাই ধরা পড়ল। এবং রজতবাবু, কেউ কিন্তু ছাড়া পায়নি। একজন ছোট সরবরাহকারীও আছেন যিনি জেলে গেছেন। লালুবাবু 4টি মামলায় জেলে গেছেন। একজন আইএসের লোক গেল, কালেক্টর গেল, আয়কর কমিশনার পর্যন্ত গেল, অন্য মন্ত্রীরা গেলেন। তারা সন্তুষ্ট যে জেপি আমাদের শিখিয়েছে দুর্নীতি নির্মূল করতে হবে, এর জন্য লড়েছি, এতে দোষের কি আছে? কিন্তু সেই সময় কিছু লোক বলতো যে আপনি লালুজির প্রতি এই জন্য বিরক্ত ছিলেন কারণ তিনি আডবাণীজির রথ থামিয়েছিলেন বিহারে, তিনি আডবাণীজির রামরথ থামিয়ে ওনাকে জেলে পুরে দিয়েছিলেন, আর আপনি সেই সময় আডবাণীজির আইনজীবী ছিলেন। হ্যাঁ, ঠিক বলেছেন, আমিও ওনার আইনজীবী ছিলাম। আমাকে ডেকেছিলেন, আমি পাটনা হাইকোর্টে আইন প্র্যাকটিস করি। আচ্ছা বলুন তো আমাকে একটা কথা, জেতার পর কি লালুবাবু লুটপাটের লাইসেন্স পাবেন কখনো? লালুজি সেকুলার হয়ে গেলেন আর আপনি কমিউনাল হয়ে গেলেন, কারণ তারপরে আপনি রামলালার আইনজীবী হলেন, মানে ভগবান শ্রীরামের উকিল। এটা আমার সৌভাগ্য যে আমি ভগবান রামের সেবা করার সুযোগ পেয়েছি। এবং আমার বন্ধুরা, আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলবো যে আমি সুপ্রিম কোর্টে বলেছিলাম, আমি 2004 সাল থেকে সুপ্রিম কোর্টে এসেছি। ভগবান রাম তাঁবুতে থাকবেন, তাঁবুতে ভিজে যাবেন। বাবরি মসজিদ ছিল পূজার নয়, দাসত্বের প্রতীক, বুঝতে পারছেন? কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল মুসলিম পক্ষ তাদের একক দখলে থাকার এমন কোনো প্রমাণ দেয়নি যে একমাত্র বাবরি মসজিদই ওদের কবজা ছিল। দ্বিতীয়ত, বাবরি মসজিদ নির্মাণের পরেও হিন্দুদের বিশ্বাস কখনোই ক্ষুণ্ণ হয়নি যেটি ভগবান রামের জন্মস্থান। তারা এসে মাথা নত করত সবসময়। আর যখন প্রত্নতাত্ত্বিক জরিপ করা হয়েছিল তখন দেখা গেছে যে মন্দিরের কাঠামো 8ম শতাব্দী থেকে চলে গেছে এবং মন্দিরের উপর একটি মসজিদ তৈরি করা হয়েছিল। আর আমি তো এটাই বলছিলাম। রজতবাবু, আজকে একটা কথা আপনাকে বলবো আপনার অনুমতি নিয়ে। দয়া করে অনুমতি দেবেন আমাকে। যদি এই কাঠামো না পড়তো তাহলে কি সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার পরেও এটি অপসারণ করতে বলতো? না, বলতো না তো, তাই তো? এটা বলতো যে হিন্দু তার বড় হৃদয়ের পরিচয় দিক, এটি সেখানেই ছেড়ে দিন, এর পাশে একটি মন্দির তৈরি করুন, এবং এটি লজ্জার প্রতীক হয়ে থাকত। ওই যে কথায় বলে না রজতবাবু, রাম নিজেই সৃষ্টি করেছেন, তাই আজ এই মন্দির সুন্দর হয়েছে। এই সবে কিছুদিন আগে আসাদুদ্দিন ওবেসি সাহেব আপকি আদালতে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমি তো এটা বিশ্বাস করি যে বাবরি মসজিদ ছিল, আজও বাবরি মসজিদ আছে এবং বাবরি মসজিদই থাকবে। আচ্ছা, দিনের বেলা স্বপ্ন দেখতে তো কোনো নিষেধ নেই, তাই না? প্রভু রামের মন্দিরে আর আমি সেদিন সেখানে ছিলাম, এবং আজ যে বিশাল অযোধ্যা তৈরি হয়েছে তার পিছনে কি চিন্তা ভাবনা ছিল ভাবুন। এরপর ভ্যাটিকান ভালো হয়ে যাবে, মক্কাও ভালো হবে। আমাদের রামলালা কি রাস্তার মধ্যে জল কাদার মধ্যে থাকবে?
আমাদের রামলালার আরাধ্য কেন্দ্রটিও বিশ্বের সবচেয়ে সুন্দর শহর হয়ে উঠুক না। ওটি হচ্ছে তো। আমি আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই লতা মঙ্গেশকর চকে যেতে, এবং সেখানে কি সুন্দর বীণা সাজানো রয়েছে এবং সারাদিন লতাজির রামের স্তোত্র গাওয়া হচ্ছে। মাতা শরীয়র তটীয় এলাকা, আর 50 কোটি মানুষ এটি দেখতে এসেছে, তাই না? তাহলে তাই তো বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে ভোট পাওয়ার জন্য রাম মন্দিরকেই ব্যবহার না, করছে। এটা ভুল কথা। দেখুন, এই যে তর্কাতর্কি, সেটা আজ থেকে নয়। আপনি একজন সিনিয়র সম্পাদক রজতবাবু, আর আন্দোলন শুরু হওয়ার পর থেকে ওরা বলে আসছে যে এত লোকসভা নির্বাচন খালি ভোটে হয়েছে। 14টা জিতেছে, 19টা জিতেছে, 24টা পেরিয়ে যাবে, 400 বলছে, এটা আলাদা ব্যাপার। কিন্তু মন্দির তৈরি করবেই। আর আজ আমি আপনাদের মাধ্যমে দেখব তাদের চোখে কি আছে। আমাদের প্রধানমন্ত্রীর চিন্তা চোখে রয়েছে। চোখ সুন্দর করুন ভালো করে। রামজির ওই হাসি, রাম নবমীতে ওখানে সূর্যের রশ্মি তাঁর কপালে পড়তে হবে, এইসব চিন্তা ভাবনা এবং পুরো কমিটি গঠন, কাজটি সততার সাথে করতে হবে। অমিত শাহ বাবু একটি বড় ভূমিকা পালন করলেন, এবং আজ যেহেতু আমি সেখানে একজন আইনজীবী ছিলাম, আমি বিশেষ করে চম্পতরাও বাবুর নাম নেব, যিনি সচিব। কি দারুণ কাজ হয়েছিল, কি সুন্দর মন্দির তৈরি হয়েছিল। আর এই মন্দিরে আমার তরুণ সঙ্গীরা, সিমেন্টের ব্যবহার নেই, লোহার ব্যবহার পর্যন্ত নেই। লোহার বয়স 100 বছর, সিমেন্টের বয়স 125 বছর। ভারতের এই ঐতিহ্যবাহী মন্দির নির্মাণ প্রক্রিয়াটি পাথর, পিতলের ওই জিন ব্যবহার করে এবং তামার তার দিয়ে মোড়ানো হয়েছে, মন্দির তৈরি হয়েছে। গিয়ে দেখুন কতটা জমকালো বানানো হয়েছে, দেখে আসবেন গিয়ে। আচ্ছা রজতবাবু, একটা কথা বলি, এতটা সন্তুষ্ট আমরা যে এই আন্দোলনে একটি ছোট্ট কাঠবিড়ালি হয়ে কাজ করতে পেরেছি। আমার খুবই সন্তুষ্ট আমি এর জন্য। তবে মনে হচ্ছে আপনি রাহুল গান্ধীর বক্তৃতা কখনো শোনেন না। তিনি যখন ন্যায়যাত্রা বেরিয়েছিলেন বলেছিলেন যে আপনারা সবাই রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান দেখেছেন, সেখানে আপনারা আম্বানিকে দেখেছেন, আদানিকে দেখতে পেয়েছেন, অমিতাভ বচ্চনকে দেখেছেন, আর ঐশ্বর্য রায় নাচও দেখেছেন। আচ্ছা, কিন্তু গরিব মানুষের দেখা পাওয়া যায়নি। আমি তো ওখানে ছিলাম না, ঐশ্বরিয়া তো ওখানে আসেনি। এখন বুঝতে পারছি না যে এই রাহুল গান্ধীকে হোমওয়ার্কটা কে দিচ্ছে, এটাই বুঝতে পারছি না। আরে এটুকু তো বুঝুন একবার। এবার মন্দিরে যাওয়া যাক। বলা হয় আমিও হলাম হিন্দু, নিজের গোত্র বলে। এবার হিন্দুদের কি বলবেন যে আমাদের শক্তির বিরোধিতা করতে হবে। আমি সহজভাবে বলি যে রাম জন্মভূমি আন্দোলনের জন্য যে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ জড়ো হয়েছে, যে 50 কোটি মানুষ আসছে, তারা কি সবাই ধনী নাকি? রাহুল গান্ধীকে দয়া করে সব বলতে পারেন, কিন্তু রামের প্রতি এদেশের গরিবদের বিশ্বাসকে অসম্মান করবেন না আপনি। আমি এটাই বলতে চাই। কিন্তু আমি আপনাকে একটি বড় প্রশ্ন করছি। আমার এই প্রশ্নটি রাহুল গান্ধীর জন্য এবং বামপন্থীদেরও জন্য। আপনি হিন্দু দেবদেবীদের নিয়ে যে ধরনের হালকা কথা বলেন, বা অন্য কোনো দেবতা সম্প্রদায় বা ধর্মের দেবতাদের নিয়ে কথা বলতে পারবেন আপনি কখনো? আপনি এটা করতে সাহস পাবেন না? পারবেন না তো? আমরা বিশ্বাস করি যে প্রতিটি সম্প্রদায়ের দেবতাদের সম্মান করা উচিত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে কেউই হোক না কেন। আপনি অন্যকে সম্পূর্ণ সম্মান করবেন, আমাদের ভগবান রাম, ভগবান কৃষ্ণ, মহাদেব, সনাতন সম্পর্কে এমন অশালীন মন্তব্য করবেন, এটা উচিত নয়, তাই না? জনতা উত্তর দেবে। তাহলে জনতাকে জিজ্ঞেস করি, যারা প্রশ্ন করতে চান, 1-2টো প্রশ্ন আমরা নিয়ে নিতে পারি। হ্যাঁ বলুন। আমি এ প্রশ্ন রামলালার উকিলকেই করছি যে স্যার, অযোধ্যায় তো ভগবান রামচন্দ্রের সুন্দর মন্দির হয়ে গেছে, কিন্তু কাশী আর মথুরার মন্দিরের জন্য আমাদের আর কতদিন ওয়েট করতে হবে? প্রভু রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম, এবং ন্যায়ের মর্যাদায় তার বিশাল মন্দির নির্মিত হয়েছে। তাই তার মর্যাদার ওপর আমাদের বিশ্বাস করা উচিত। সেখানেও মামলা চলছে, আমরা দেখে নেব। তবে আমি আপনার অনুভূতির সাথে সম্পূর্ণভাবে আছি যে দেশের কোটি কোটি হিন্দু এবং বিশ্বের মানুষ আশা করে যে মথুরায় জন্মস্থান এবং কাশীতে একটু বিশাল মন্দির তৈরি করা হোক। আরও অনেক কাজ করা হয়েছে এবং করা উচিতও সেখানে, তাই চিন্তা করবেন না একদম। আমি আপনাকে শুধু এটুকু বলবো যে ভগবান রামের মন্দিরের প্রতিপত্তি সনাতন ধর্মের উত্থানের সময়, এটি ভারতের উত্থানের জন্য। রাজনীতি আর ওকালতি ছাড়া আপনার কি শখ আছে? আপনি কিভাবে নিজেকে রিল্যাক্স করেন? প্রথমত আমি প্রচুর বই পড়ি রাত্রে, ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধের এইসব বই আর কি। আমি গান খুবই পছন্দ করি। আমি বিশেষ করে রিল্যাক্স হই যখন আমি সকালে শাস্ত্রীয় সঙ্গীত এবং ভজন শুনি আর কি।
কিন্তু 17 থেকে 18 ঘন্টা কাজ করতে হলে কাজের মধ্যে কিন্তু রিল্যাক্সেশন থাকতে হবে, সেটাই আমার মনে হয়। রজতবাবুর মতো দেশের একজন এত বড় সম্পাদক আপ কি আদালত 30 বছর ধরে চালাচ্ছেন, আর এর মধ্যেই তো উনি সন্তুষ্ট হন। তাই ভালো কাজ করে যে তৃপ্তিটা পাওয়া যায় তার আনন্দটাই অন্যরকম হয়, আমি সেটাই উপভোগ করি। আমি শুনেছি আপনি জোয়ান বয়সে মাউথ অর্গান বাজাতেন, তাতে গান বাজাতেন, মেরি স্বপ্ন কি রানী কব আয়েগি তো। আচ্ছা এটা বলুন তো, তরুণ হৃদয় যদি গান না গায়, চঞ্চলতা না করে, তাহলে কি করবে আমাকে বলুন। এত এত ছেলে মেয়ে বসে আছে। একবার আমার মা আমাকে মেলা থেকে একটা মাউথ অর্গান কিনে দিয়েছিলেন, তো তখন বাজাতে গিয়ে দেখলাম যে ওর থেকে সুর বের হচ্ছে। তখন আমি মাকে বললাম আমাকে একটা ভালো দেখে কিনে দাও না। সেই সময় আরাধনার ছবি এসেছিল, আর আমার আমার স্বপ্নের মেয়ে আরাধনা আসবে, তাই সুজিত কুমার যিনি ছিলেন রাজেশ খান্নার ড্রাইভার, তিনি গানটি বাজাচ্ছিলেন। তাই সেখান থেকে এই গানটি আমার বাজানো শুরু হলো। আমার ভালো লাগতো, খুব ভালো লাগতো, স্বপ্ন বাজাতাম। কি রানী পেলেন কি না? এমনিতে আপনি ঠিকই বলেছেন। আমার স্বপ্নের রানী ডক্টর মায়াশঙ্কর আমার সাথে পড়াশোনা করতেন, তিনি ছিলেন ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে। কিন্তু আমি এমএ করার পর তাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছিলাম। তিনি পাটনার একজন অধ্যাপিকা ছিলেন, তিনি স্পিক ম্যাকের চেয়ারম্যানও ছিলেন, তাই ওনাকে যখন পেয়ে গেছি। এবার একটা ব্রেক নিয়ে নিচ্ছে, আর ব্রেকের পর আপকে আদালতে রবিশঙ্কর প্রসাদের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বইবে। আমি মোদিজির নির্দেশে এই সমস্ত কাজ দেখে নিয়েছিলাম অন্যদের সাথে, আর দেশে 220 কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে আপনার মোবাইলে খবর এসেছে, এই কাজ করা যেতেই পারে। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি প্রাক্তন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। आपकी আদালতে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে সুবিধেবাদী রাজনীতি করার অভিযোগ রয়েছে। রবিশঙ্করজি, আপনি বিহারের রাজনীতির এত বড় নেতা, কিন্তু কি হলো বিহারে? আপনি বলেছিলেন যে নীতিশ কুমারের জন্য আমাদের দরজা বন্ধ, কিন্তু আপনি দরজা বন্ধ করার পর খিল লাগাতে ভুলে গেলেন, আর নীতিশ বাবু হাজির। দেখুন, এই প্রশ্নগুলো করার সম্পূর্ণ অধিকার আপনার আছে। আপনি ঠিকই বলেছেন। উনি বলেছিলেন আমি কোনোদিনও যাব না। উনি বলেছিলেন মৃত্যুবরণ করব, একদম, কিন্তু ওনার সাথে একদম। যাব না। নীতিশবাবু ব্যক্তিগতভাবে সৎ ব্যক্তি, পরিষ্কার করছি, ব্যক্তিগত সৎ ব্যক্তি উনি। বুঝলাম লালুবাবুর বাড়িতে 5টি গেট খোলা ছিল, বুঝতে পারছেন আপনারা? একটি দরজা, মেয়ের একটা দরজা, বড় ছেলের একটা দরজা, স্ত্রীর একটা দরজা, ছোট ছেলের একটা দরজা। সে কিছুই করতে পারছিল না, তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং সে ভেতর থেকে ভেঙে পড়ে একদম। তাই আমিও বলছি যে আপনি হাঁটতে পারবেন না। তাই আমরা বললাম যে আগে জানতেন না নাকি? বললেন উনি বলেছিলেন, কিন্তু এখন বলুন, লালুবাবু চারা ঘোটালাতে 4টি মামলায় জেলে গেছেন, জানেন তো এটা সবাই। তবুও জমি দাও, চাকরি নাও, এটা রেলওয়ের কেলেঙ্কারি। নিজের জাতের লোকেদের চাকরিও দিয়েছেন জমি নেওয়ার পরেও। এসব কি? এটা হলো লুণ্ঠনের যে লালসা, আর কতদিন চলবে? তাই কিন্তু দেখুন, আপনি নীতিশবাবু সম্বন্ধে কি বলেছিলেন সেটা একটু মনে করিয়ে দিচ্ছি। আপনি বলেছিলেন যে হ্যাঁ, আমি সব জানি। আপনি যতটা বলেছেন তার থেকে অনেক বেশি বলেছিলাম আমি। আপনি তো মিডিয়াকে বলেছিলেন নীতিশবাবুর এটা কি হলো, বিহার সামলাতে পারছেন না, দিল্লি সামলাতে চাইছেন, আর উনি স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হওয়ার। দেখুন, কথাটা হলো, রেকর্ডে যেটা রয়েছে সেটাই হলো আসল সত্যি। উনি যখন আমাদের বিরোধী ছিলেন তখন আমি বলেই তো ছিলাম। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, উনি ছেড়ে কেন চলে গেলেন? উনি মমতা ম্যাডামকে সঙ্গে নিয়ে এসেছিলেন, উনি রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করতে গেলেন, মহারাষ্ট্রে যেখানে দেখা করতে গিয়েছিলেন সবাইকে সংগঠিত করলেন, এবং নীতিশকে সংগঠিত করার পরে উনি নীতিশকে বললেন নীতিশ তুই সাইড হয়ে যা, বাকি নেতৃত্ব আমি করব। তখন ওনার মনে হয়েছিল যে এটা ওনার যা মনে হওয়ার হয়েছিল, কিন্তু প্রশান্ত কিশোর যে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন মোদিজি মনে করেছিলেন যে যদি এই ইন্ডিয়া জোট ভাঙতে হয় তবে প্রথমে নীতিশ কুমারকে ঘুরিয়ে দিন। মোদিবাবুর কি কোনো সমর্থন দরকার রয়েছে? এখানে পাবলিক বসে আছে, জিজ্ঞাসা করুন। বুঝতে পেরেছেন তো? কিন্তু মোদিবাবু এত বড় নেতা, তাই তারা সেখানে যা বলেছিলেন তা হলো ইন্ডিয়া জোটের ঐক্য শক্ত একটা। তারা বলতেন না
আমি নিজের চোখে দেখেছি, সবই সামনে সামনে চলে এসেছে। এমনকি আমি শুনলাম আপনার আসার আগে মহারাষ্ট্র নাকি ধ্বংসের পথে ছিল একদম। আমি আসার পথেই খবরটা পেলাম। দেখুন, আমি চাই আমাদের এখানে বসে থাকা সব বন্ধুরা একটা জিনিস বুঝুক। আমরা যদি একটা সম্পর্ক তৈরি করি তখন সেটা সেভাবেই করি। 14তে মোদিবাবু সংখ্যাগরিষ্ঠতা জোট থেকে, তা সত্ত্বেও উনি জোট থেকে মন্ত্রী করেছিলেন কিনা? উনি সে বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, তারপরও জোটের মন্ত্রী করেছেন। একেই বলে সম্পর্ক বজায় রাখা। এই সম্পর্ক কখন তৈরি হয়, কখনো সম্পর্ক অবনতি হয়, কখনো সম্পর্ক ভেঙে যায়, তা আমরা জানতেই পারি না। আর এরা চলেছে দেশকে আর এখন সামলাতে। তেজস্বী যাদব বলছেন যে চাচা তো খবরই দেননি, না জানিয়ে চুপচাপ পাল্টি মারলেন। একবার বলতে তো পারতেন। এখন দেখুন, তেজস্বী যাদব বয়সে কম, তাই আমি আমার লেভেলটা একটু বজায় রাখি। এখন তার এবং তার বাবা এবং তার কাকার মধ্যে যে কথোপকথন হয়েছিল সে সম্পর্কে আমরা কি জানি। কিন্তু আমি আপনাকে একটা বড় কথা বলতে চাই রজতবাবু, এখন এই যে কারসাজির রাজনীতির অবসান ঘটছে, তো এখন পারফরমেন্সের রাজনীতি এসে গেছে। এখন দেশবাসীর প্রত্যাশা বেড়ে গেছে। আপনি যে নীতি অনুসরণ করেছেন তা অনুসরণ করুন। নীতি, উদ্দেশ্য এবং নেতাদের একটি ভালো সরকার তৈরি করো। ভালো কাজ করলে আশীর্বাদ পাবেই পাবে, না করলে তো বের করে দেওয়া হবে। এটা নিয়ে বেশি কারসাজি করবেন না। এটা একটি ভালো জিনিস, দেশে হওয়া উচিত। তো আপনি বলছেন তেজস্বীর কথায় আপনি কিছু বলবেন না, তিনি ছোট তাই, কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়ের করতে তো পিছিয়ে নেই আপনি। এখন আমাকে উত্তেজিত করছেন কেন? তার বয়স কত? কত সম্পত্তি আছে তার কাছে? একবার দেখান না আমাকে। সবই চার্জশিটে রয়েছে। এটা কোথা থেকে এলো ভাই? কিন্তু ও তো বলছে যখন আমার দাড়ি ওঠেনি তখন থেকে আমি সম্পত্তি পেয়েছি। এটা কিভাবে সম্ভব? আমিও দেশের একজন ছোট আইনজীবী, তাই না? আমার বন্ধুরা আমার কি কল্পনাও করতে পারি না কখনো। কোথা থেকে এলো এত সম্পত্তি? তাই দেখুন, আপনার কারণে, মিডিয়ার কারণে এবং জনসাধারণের কারণে আজকে সাজানো অভিযোগ থেকে সত্যকে আড়াল করা যাবে না। কিন্তু তেজস্বীর তো একটা যুক্তি ঠিক যে যখন ওর সরকার ক্ষমতায় ছিল লোকেদের চাকরি দিচ্ছিল, আর আপনি ওর বাড়িতে ইডি সিবিআই পাঠিয়েছিলেন, কাজ আটকে গেছিল। কত চাকরি দিয়েছেন? এটা নিয়ে অনেক বড় ঝড় উঠেছিল। নির্বাচনের ফাঁকে কিছু না কিছু উত্তর অবশ্যই দেব, মনে রাখবেন কথাটা, বুঝতে পারছেন? আজকে ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, আজকে ভারতে তৈরি হচ্ছে অ্যাপল, স্যামসাং ভারতে তৈরি হচ্ছে, 1,00,000 কোটি টাকার মোবাইল বিদেশে রপ্তানি হচ্ছে। তাহলে এটা কিন্তু সম্ভব। ডিজিটাল ইন্ডিয়া হওয়ার পর করোনার সময় কিভাবে ঘরে বসে কাজ করা হয়েছিল আপনারা দেখেছেন। আপনি বাড়ি থেকে পড়াশোনা পর্যন্ত করেছেন, বা আদালতে শুনানিও বাড়ি থেকে হয়েছিল। আপনি যদি কাজ করতে পারেন তাহলে করা উচিত, আপনারাও করুন। সেটা না করে আপনারা অযথা গালাগালি দেবেন, সমালোচনা করে বেড়াবেন, কিভাবে চলবে এরকম? না, উনি তো মানুষকে জিজ্ঞেস করেন যে যদি অসুস্থ হও তাহলে তুমি কি রাম মন্দির যাবে? যদি দেখুন, একদম ঠিক কথা বলেছেন আপনি, খুব ভালো কথা বলেছেন। রাম মন্দিরে যাবেন না, রামের নাম নেবে। কিন্তু আয়ুষ্মান ভারত হলো 5 লক্ষ টাকা মূল্যের একটি জনঔষধি কেন্দ্র আছে। আপনার ওষুধ সস্তা হয়ে গেছে। ভারতে মেড ইন ইন্ডিয়া যে ভ্যাকসিন আছে, যা মানুষ বিনামূল্যে পেয়ে যাচ্ছে। আজ আমি এই মানুষদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি, আপনাদেরকে টিকা দেওয়া হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কিভাবে জানতে পেরেছিলেন আপনি প্রথম ডোজ কবে আর কোথায় পাবেন? মনে আছে আপনাদের? আপনার মোবাইলে, তাই না? এই আমি মোদিজির নির্দেশে এই সমস্ত কাজ দেখছিলাম বাকিদের সাথে সঙ্গে করে নিয়ে। দেশে 220 কোটি ডোজ দেওয়া হয়েছিল। আপনার মোবাইলে খবর পেয়েছিলেন আপনারা। এই কাজটা হতে পারে তো? ভারতেই তো হয়েছে। এটাই তো ডিজিটাল ইন্ডিয়া। মানে আপনার কাছে তথ্য এবং সবকিছুর সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে। দেখুন ভাই, সৎভাবে কাজ করলে কিন্তু কিন্তু ওর তো আরেকটা প্রশ্ন আছে, যদি খিদে পায় তাহলে মন্দিরে গিয়ে কি হবে? মন্দিরের বদলে এই যে কোটি কোটি টাকা, সেটা মানুষের খাবারের কাজে লাগবে। না, এটা 80 কোটি মানুষকে খাওয়াচ্ছে ফ্রিতে, তাই না? এমনটা নয়। দেখুন, আজকে দারিদ্রতা অনেকটা কমে গেছে। আমাদের চিন্তা ভাবনাটা কি, আর আমাদের প্রধানমন্ত্রীর ভাবনা এবং আদর্শটা ঠিক কি? এই দেশে মন্দিরও দরকার রয়েছে এবং সৎ কাজও দরকার রয়েছে। সনাতনের প্রতি শ্রদ্ধাও গুরুত্বপূর্ণ এবং সুশাসনও গুরুত্বপূর্ণ। এই দুটো কাজই তো হচ্ছে, এতে সমস্যাটা কি? নিরাপত্তারও গুরুত্বপূর্ণ রয়েছে। কেউ ভারতের দিকে তাকালে পরে তাদের যেন তুলোধনা করা হবে এবং প্রয়োজনে তাদের ঘরে ঢুকে মারধরও করব। এটাও হওয়া উচিত। কেন হবে না এটা? মোদিজি তো বিহারের ব্যাপারে বারবার এই কথা বলেন যে এখানে পরিবারবাদের রাজনীতি বিহারকে খারাপ করে দিয়েছে। দেখুন, লালুজি একজন দোষী, তাই তিনি লড়াই করতে পারবেন না। স্ত্রী মুখ্যমন্ত্রী, এমএলসি ছিলেন, ছেলে 2বার করে উপমুখ্যমন্ত্রী হয়েছেন।
দ্বিতীয় ছেলেও আবার মন্ত্রী রয়েছেন। এক মেয়ে রাজ্যসভার সাংসদ, মিসা ভারতী লোকসভায় 2বার হেরেছেন এবং তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখন আর এক কন্যা আসছে, আমরা কেন পিছিয়ে থাকবো সেটা বলো, লড়ো ভাই। রজতবাবু, আমার প্রশ্ন হলো যে যাদবরা লালুকে অনেক ভোট দিয়েছে, তাই তো? একজন দারিদ্র যাদব বিধায়ক কেন তাদের মুখ্যমন্ত্রী হতে পারেনি আজ অব্দি? কেন তিনি ডেপুটি সিএম হতে পারেন না? মোদিজির কাছে দেখেছে দেশ, মোদিজির কাজ দেশবাসী দেখেছেন। ভারত কোথায় পৌঁছে গেছে একবার ভেবে দেখুন তো আপনি। দেশ এটা দেখতে পেয়েছে, দেশটি দেখেছে বিশ্বের 5ম অর্থনীতিতে পরিণত হয়েছে, কোনো দুর্নীতি নেই, দেশ এটা দেখেছে এবং একটি স্থায়ী সরকার এটা দেশ দেখতে পেয়েছে যে রয়েছে। এরপর উপকারিতা কি হয়েছে তাও দেখেছে। একজন বড় কংগ্রেসের নেতা আমাকে বলেছিলেন যে তিনি তো হয়ে গেছেন প্রধানমন্ত্রী, 10 বছর হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নিন। 12 বছর মুখ্যমন্ত্রী, 10 বছরের জন্য প্রধানমন্ত্রী, একদিনের জন্য ছুটি নয়। একদিনের মানে হলো একদিনও ছুটি নয়। এই কদিন আগে যে শ্রীরামের প্রতিষ্ঠাতে গিয়েছিলেন উনি, সেখানে যারা প্রধান ব্যক্তিরা ছিলেন তারা বললেন যে আপনি 3 দিন উপবাস করুন শুধু, কিন্তু তিনি 11 দিন ধরে শুধু নারকেলের জল পান করেছেন এবং প্রায় 11 দিন কম্বল পেতে উনি শুধু শুয়েছেন এবং দেশের সর্বত্র ঘুরেওছেন। এটা খুব কঠিন কাজ ছিল, তাই আমি তাকে বললাম আপনি কিছু খেয়ে নিন। তিনি বললেন না, আমাকে সামান্য একটু চরণামৃত, তারপরেই আমি আমার উপবাস ভঙ্গ করব। উনি এগুলো করেছেন, উনি নিজেও করেছেন, ঘুরে বেড়ান, নিজে কাজ করেন, আমাদেরকেও খাটান। আমি আপনাকে একটা কথা বলতে চাই রজতবাবু, ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন। আজ পর্যন্ত ওনাকে আমি ছুটি নিতে একবারও দেখিনি। দেখবেন আপনি টিভিতে দেখানো হয়েছে, এখন যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, কখনো বিদেশে, কখনো এই দেশে। তাই যে ব্যক্তি কেদারনাথের গুহায় 4-5 বছর ধরে ধ্যান করেন এবং এত কিছু করেন, তখন তার ভিতরে কিছু একটা আছে। আমরা গর্বিত যে নরেন্দ্র মোদী এমন একজন মহান নেতা, একজন মহান অনুসন্ধানী, একজন যোগ্য নেতা হলে দেশের একজন প্রধানমন্ত্রী, তিনি দেশকে ভালোবাসেন। আবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে রবিশঙ্কর প্রসাদের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। অরবিন্দ কেজরিওয়াল একমাত্র এমন নেতা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারেন, তাই ওনাকে আটক করে জেলে পাঠানো হয়েছে। আচ্ছা, আমাকে এটা বলুন তো, আপনাকে আপনার সার্টিফিকেট দিতে কোথাও বারণ করা হয়েছিল কি? আপনি কাশিতে লড়াই করতে গিয়ে হেরে গিয়েছিলেন কি একবারও? ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি আপকে আদালতে ফরমার কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে তার সরকার ইডি সিবিআই এর অপব্যবহার করেন। রবিশঙ্করজি, সবাই জিজ্ঞেস করছে, দুবার দিল্লির জনগণ দিল্লিতে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, দুটো রাজ্যে ক্ষমতায় রয়েছেন ওনার সরকার, যার উনি আহ্বায়ক, ভোটের প্রাককালে ওনাকে জেলে ঢোকানো, এটা কি ইডির অপব্যবহার নয়? আমি এখানে তার গ্রেপ্তারের বিষয়ে কিছু বলবো না, কারণ এটি ইডির কাজ। তবে আপনাকে আমার উত্তরের জন্য কিছু পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করছি। মনীষ সিসোদিয়া 1 বছর ধরে জেলে আছেন কিনা, তা নিয়ে কি তোলপাড় তৈরি হয়েছিল? মানুষ রাজঘাটে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল কিনা? সঞ্জয় সিং আজকে 6 মাস পর্যন্ত জেলে আছেন কিনা? সত্যেন্দ্র জৈন 2 বছর ধরে জেলে আছেন কিনা? কলকাতায় যে মন্ত্রীর কাছে 7 কোটি টাকা পাওয়া গেছিল, তিনি জেলে আছেন তো? অন্য মন্ত্রী জেলে আছেন কি নেই বলুন তো? সোনাখালীতে ওই যে, মানে নামটা ভুলে যাচ্ছি আমি, যার দ্বারা হট্টগোল তৈরি হয়, পুরো শাহজাহান শেখ, পুরো 70ই সামনে উঠে আসছে কিনা? তাহলে আপনি ইডি এবং সিবিআই এর ভূত দেখাবেন, কি করতে হবে সেটা বলবেন না আপনি? উনি বলেছেন যে বক্তব্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, আদালতে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন ওই সব বক্তব্য এমন যে যাতে চাঁদনি চকের একজন পকেটমারকেও জেলে রাখা যাবে না। যে অরবিন্দ কেজরিওয়াল দেশের কাছে একজন সৎ নেতার পরিচয় দিয়ে এসেছেন, আন্না হাজারে শিষ্য রূপে, এসব কি? প্রশান্ত ভূষণ আলাদা, আশুতোষ আলাদা, আমাদের বেদি ম্যাম আলাদা, অনুপম খের আলাদা, কুমার বিশ্বাস আলাদা, যোগেন্দ্র যাদব আলাদা, সাজিয়া এলমি আলাদা, আর আন্না হাজারকে বলতে হয়েছিল আই ডোন্ট কেয়ার। এটা কি? একে একে সবাই কিন্তু আলাদা হয়ে গেল। তার মানে তার রাজনীতিতেই একটা ত্রুটি ছিল। যারা আন্দোলনে এসেছেন 1 নম্বর, আর দ্বিতীয় কথা, আপনারা কি বললেন আর কি দাঁড়ালো সেটা এখন আমি এখানে তাদের পুরো গল্পটা তো বলতে আসিনি। কিন্তু উনি তো বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল একমাত্র এমন নেতা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারেন, তাই ওনাকে আটক করে জেলে পাঠানো হয়েছে। আচ্ছা, এটা বলুন তো, আপনি আপনার সার্টিফিকেট দেবেন, কে দিতে নিষেধ করেছেন? আপনি কাশিতে লড়তে গিয়েছিলেন, হেরে গিয়েছিলেন।
আপনি গুজরাটে গিয়ে দেখলেন গুজরাটে নতুন সিংহ এসেছে, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে গিয়েছিলেন, একটা আসন পেলেন আপনি। তাই তো দিল্লিতে আপের একটিও লোকসভা আসন নেই, বিধানসভা জিতেছে, এটাই সত্যি। আমার শুধু এটাই বলার যে এখন এই ধরনের অহংকার ও দম্ভের রাজনীতি চলে না এখানে। এনারা জনতা সব কিছু জানেন, সব কিছু বোঝেন, তাদেরকে বিশ্বাস করুন। কিন্তু ওনার এই কথাটাও সত্যি যে এত রেড হয়েছে কিন্তু কোথাও কোনো টাকা পাওয়া যায়নি। এটা তো উনি বলছেন, ইডি কোথায় বলেছে? ইডি নিজেদের কথা আপ কি আদালতে বা টিভিতে কখনোই বলে না, তারা আদালতে বলেন। একবার আপনার প্রতিবেদককে আদালতে ইডি কি বলেছে তা জানতে বলুন না একবার। এটা কি খুব হালকা ব্যাপার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করাটা? আপনি যদি মুখ্যমন্ত্রী হন আর দুর্নীতি করেন তাহলে কি ব্যবস্থা নেওয়া উচিত নয়? লালুবাবু জেলে গেলেন তো, হেমন্তবাবু জেলে গেলেন তো, এত মন্ত্রী জেলে গেছে। এটা তো অন্য কথা, তিনি বলছেন জেল থেকে সরকার হ্যাঁ, চালাবেন। এটা আশ্চর্যজনক, কি চমৎকার জিনিস, দারুণ ব্যাপার। যিনি দেশে নৈতিকতার কথা বলতেন, আন্না হাজারেকে দেখুন, তার কোনো রাজনৈতিক রেকর্ড নেই। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার ছিলেন উনি, একটি এনজিও চালান, বাকি কাজও হয়ে গেল। ঝাঁপিয়ে পড়লেন আন্না হাজারের ওপরে, দলের নেতা হয়েছেন, ভালো কথা, জনসাধারণ আশীর্বাদ করলেন। তার দীর্ঘ রাজনৈতিক রেকর্ড নেই, এখন বলছেন আমি কারাগার থেকে সরকার চালাবো, জাজ পর্যন্ত হয়নি দেশে। এর মানেটা আবার কি বলুন তো? এর মানে ওনার স্ত্রী বলছিলেন, তিনি বলেছেন, মানে কেজরিওয়ালজি বলেছেন ওনার শরীর জেলে আছে কিন্তু ওনার আত্মা বাইরে আছে। বাহ বাহ, কি অসাধারণ কথা, আমিও তালি দিচ্ছি, আমিও তালি বাজাচ্ছি। আর উনি এটা বলেছেন যে যদি আপনি চোখ বন্ধ করেও দেখেন ওনাকে আশেপাশেই খুঁজে পাবেন। এ তো আরো বড় কথা। মানে একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের লোক, যিনি আইআইটি খড়গপুর থেকে স্নাতক করেছেন, যিনি টাটা স্টিলে কাজ করেছেন, যিনি আন্না হাজারের শিষ্য, তিনি এভাবে কথা বলবেন? তাহলে দেশের রাজনীতি কোথায় যাচ্ছে? অনেক ব্যথা পেলাম, এর বেশি কিছু বলতে পারবো না। আর যদি উনি এইভাবেই ভাবনা চিন্তা করেন, একটা কথা হলো যে আ ভেরি নিউ লো ইন দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া। এটা ভারতীয় রাজনীতিতে একটা লজ্জার উদাহরণ। একজন ফিউচার লয়ার হিসেবে আমি জানতে চাই যে অরবিন্দ কেজরিওয়াল কি জেল থেকে সরকার চালাতে পারেন? জেল থেকে সরকার চালানো এটা কি আইন অনুমোদিত? গণতন্ত্রে সবকিছুই কিন্তু আইন দ্বারা পরিচালিত হয় না। গণতন্ত্র চলে লোকলজ্জার উপর ভর করে। এখন যদি কেজরিওয়াল, যিনি এমন শিক্ষিত, ম্যাগসেসে পুরস্কার বিজয়ী, আইআইটি গ্র্যাজুয়েট, আন্না হাজারের শিষ্য, এইভাবে কথা বলেন, তাহলে একবার বুঝে নাও, এটা তো নির্লজ্জতার চরম উদাহরণ। আমি আর কি বলবো। রবিশঙ্করজি, এটা ঠিক, আমরা ওনার নির্লজ্জতার কথা বলছি, তবে এটাও তো সত্যি যে এমন লোক যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তখন আপনি কয়লা মন্ত্রী ছিলেন, নবীন জিন্দাল, সেই সময় তার বিরুদ্ধে কয়লা খনিতে কেলেঙ্কারির অভিযোগ ছিল, ইডি মামলা হয়েছে, কিন্তু আপনার দল তাকে সঙ্গে নিয়েছে, টিকিটও দিয়েছে। তিনি ট্রায়াল সফরে আছেন না, মানে আমি শুনেছি উনি ট্রায়াল সফর করছেন, তো সফর করছেন উনি। হ্যাঁ হ্যাঁ, তার মামলা চলছে, তিনি আদালতে, অনেক জায়গায় উনি স্থগিতাদেশ পেয়েছেন। আমি যতদূর জানি অশোক চৌহান কিছু আদালত থেকে ছাড়াও পেয়েছেন। দেখুন, আমি আবারও আপনাকে বলছি, যারা রাজনীতিতে রয়েছেন, যদি তদন্ত হয়, আপনি যদি আমাকে বলেন যে মোদি অ্যাকশন বন্ধ করেছেন, মামলা ফিরিয়ে দিয়েছেন, তাহলে আমি আপনার প্রশ্ন নেব। এমন একটি ঘটনাও ঘটেনি। অনেক সময়ের রাজনৈতিক কারণে সিদ্ধান্ত নিতে হয় আপনাকে, কিন্তু যে প্রশ্নটি সততার ও শুদ্ধতার, তাতে কেউ আপোষ করে না। দেখুন, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলার সুযোগ পান। তিনি বলেন যে ভারতীয় জনতা পার্টি একটা ওয়াশিং মেশিন, করাপ্ট ব্যক্তি এটাতে প্রবেশ করে আর দুধে ধুয়ে বেরিয়ে আসে। আজকে বাংলায় কি হচ্ছে? বুথ ক্যাপচার হয়, সন্দেশখালিতে মেয়েদের ইজ্জত লুট করা হচ্ছে, সে চুপ থাকেন উনি। কতটা দুর্নীতি হচ্ছে, হিন্দু আচার অনুষ্ঠান ও সংস্কৃতির ভিত্তিতে মারধর করা হয়, এটা কিন্তু ঠিক নয়। অতএব মমতা এবং আপনার ভাইপো কি কি করে তা আমাকে আর জিজ্ঞাসা করবেন না, তাহলে বলবেন আমি পার্সোনাল হয়ে যাচ্ছি। তার বিরুদ্ধে তো তদন্ত চলছে, তাই না? একাধিকবার সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পাননি উনি। তাই এটি একটি রাজনৈতিক বিষয়। মমতা ম্যাডাম যে ব্যঙ্গাত্মক আচরণ করছেন তাতে কোনো সন্দেহ নেই আমাদের, কিন্তু এবার বাংলায় ঐতিহাসিক সিদ্ধান্ত দিতে চলেছে জনসাধারণ। আমি আপনাকে বলতে চাই কথাটা, সে তো জনতা সিদ্ধান্ত নেবে। জনসাধারণের কাছ থেকে দু একটা প্রশ্ন। যে গতিতে কংগ্রেস নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাতে তো কংগ্রেস ধ্বংস হয়ে যাবে। আপনি কি মনে করেন না দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত? আপনি একদম ঠিক কথা বলেছেন।
আমি মেনে নিচ্ছি কথাটা, গণতন্ত্রের জন্য ভালো বিরোধী দল থাকতেই হবে অবশ্যই, কিন্তু বিরোধী দল অক্ষত থাকবে, ভালো থাকবে, তার কন্ট্রাক্ট আমরা কিভাবে নেব? তাদের নেতারা নিজেরাই তাদের দলকে বাঁচাননি। আমি আবার এক কথাই বলবো, রাহুল গান্ধী 10 বছর ধরে হেরে যাচ্ছেন, তাও কি বলেন, আই এম অলওয়েজ রাইট। আমি এর কি উত্তর দেব? না, রাহুল গান্ধী এটা বলেন যে জনসাধারণ আমাদের ভোট দেয়, কিন্তু সেই ভোট ইভিএম এ পদ্মে ছাপা হয়। তিনি বলেন যে ইভিএম থেকে যদি রাজার আত্মা বাদ দেওয়া হয় তাহলে মোদিজি জয়ী হতে পারবেন না। ঠিক আছে, একটা কথা বলুন, হিমাচলে সম্প্রতি ভোট হয়েছে, তাদের সরকার গঠিত হয়েছে তো? কর্ণাটকে সবেমাত্র তাঁর সরকার গঠিত হয়েছে, এর মানেটা কি? আপনি মনমোহন সিং 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, ইভিএম দিয়েই তো হয়েছেন। অখিলেশ যাদব ইউপির মুখ্যমন্ত্রী হন ইভিএম এর মাধ্যমেই। মমতা দিদি 2 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, ইভিএম এর থেকেই তো হয়েছেন। তাহলে আপনি জিতলে ইভিএম ঠিক, আপনি লোকসভায় হেরে গেলেই ইভিএম খারাপ। এর জবাব আমরা কি দিতে পারি? তাহলে আমি শুধু একটা কথাই বলবো, রাহুল বাবু এবং আমি খুব দায়িত্ব এই কথা নিয়ে বলছি, রাহুল বাবু রাজনীতিতে আপনি যেখানে আছেন আপনার কৃতিত্বে কম, এই কারণেই আছেন কারণ আপনি রাজীব গান্ধীর ছেলে, ইন্দিরা দিদির নাতি, নেহেরু বাবুর নাতি, মতিলাল নেহেরুর প্রো নাতি, তাই আপনার মূল্যবোধ মনে রাখবেন আপনি। এখন আপনি এত সামান্য কথা বলছেন, এটা ঠিক নয়। এই কথাটা রাহুল গান্ধীকে আমি প্রথমবার একটা মহৎ পরামর্শ দিচ্ছি এই প্রথম রজতবাবুর অনুষ্ঠানে, গ্রহণ করলে ভালো ব্যাপার। আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। রাহুল গান্ধী মিথ্যে বলছেন, এবং আমি এটি খুব দায়িত্বের সাথে কথা বলতে চাই। ভারতের রাজনীতিতে রাহুল গান্ধী যেভাবে মিথ্যে কথাগুলো বলেন, বাইরে গেলে উনি কি বলবেন? ভারতে গণতন্ত্র নেই, কথা বলেন কি বলেন না? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজকে মোকদ্দমা চলছে, প্রশ্ন করা হচ্ছে রবিশঙ্কর প্রসাদকে আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার দল গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। দেখুন, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের মতো সব বড় বড় কংগ্রেস নেতারা বলছেন যে নরেন্দ্র মোদী এবার যদি নির্বাচন জেতেন তাহলে সংবিধান বাতিল হয়ে যাবে, এরপর আর কোনো নির্বাচন হবে না, মোদিজি সবসময় থাকবে। মোদিজি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন সবসময় এসব বলতেন তো, মৃত্যু সওদাগর, কি করবে, গুজরাট বেস্ট গভর্নমেন্ট রাজ্যে পরিণত হয়েছে। আজ তিনি 10 বছর ধরে প্রধানমন্ত্রী হয়েছেন, ভারতের অর্থনীতি পঞ্চম হয়ে উঠেছে। এবং দেখুন, ভুলে যাবেন না কথা, ফ্রান্স ও ইংল্যান্ডকে ছেড়ে এগিয়ে গেছে। আজ ভারতের সবচেয়ে বড় এফডিআই ইনভেস্টমেন্ট আছে, ভারত সামরিক শক্তিতে পরিণত হচ্ছে। আজ ভারতের কন্যাদের প্রচেষ্টায় চাঁদে চন্দ্রযান পৌঁছে গেছে, আপনারা জানেন তো এটা। আপনারা যখন মঙ্গলযানের কথা বলছি, এখন ভারত একটি মহাকাশ শক্তি এবং একটি সামরিক শক্তি হয়ে উঠেছে। আজ ভারতের ছেলেমেয়েরা খেলাধুলায় কত ভালো করছে আপনারা দেখেছেন, কতগুলো গোল্ড মেডেল জিতেছেন, এবং সর্বত্র বিকাশ হচ্ছে। তাই আমরা কাজ করছি, অর্থাৎ মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর ভোটটা ওরা পাবে এটা তো হতে পারে না, আপনি বলুন না। এটা তাদের সমস্যা নয়, আপনারা কাজ করুন, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করেন? নির্বাচনের সময় কংগ্রেস দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবেন। আর রাহুল গান্ধী বলছেন আমার কাছে কোনো টাকা নেই রেলের টিকিট কেনার, 2 টাকাও নেই। রাজনৈতিক দলের টাকাতে ট্যাক্স কখনো হয় না, কিন্তু আপনাকে আপনার আয়কর রিটার্ন ফাইল করতে হয় তো, এবং এটা জানাতে হয় যে আপনি চেকের মাধ্যমে 20,000 টাকার উপরে কত পরিমাণ পেয়েছেন, কি এসেছে, আর অডিট করে দিতে হয়। সেটা না দিলে তদন্ত তো হবেই। কংগ্রেস পার্টি আয়কর রিটার্ন দাখিল করতে ভুলে গিয়েছিল, এতে নতুন কিছু নেই। যদি 2 নম্বরই অনেক টাকা আসে তাহলে সততার সাথে ট্যাক্স দিতে সমস্যাটা কোথায়? তারপর তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়, এবং যারা দেরিতে দায়ের করেন তাদের সিজ করা হয়েছে, তাদের নিম্ন আদালত স্থগিতাদেশ প্রত্যাখ্যান করে, কমিশনার আপিল স্থগিতাদেশ প্রত্যাখ্যান করা হয়েছে, আইটিএটি স্টেট প্রত্যাখ্যান করে, হাইকোর্ট স্থগিতাদেশ নাকচ করে দেন, আজ আবার প্রত্যাখ্যান। তো ভাই, আপনি যদি গন্ডগোল করেন আদালত থেকে রিলিফ তো আপনি পাবেন না, তাহলে আপনার টাকা নেই বলে চিৎকার করছেন কেন? যাই হোক, একটা কথা বলে রাখি আপনাকে, ন্যাশনাল হেরাল্ড কেসে রাহুল বাবু এবং তার মা মাত্র 50 লক্ষ বিনিয়োগ করে 5,000 কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছেন। দিল্লিতে ন্যাশনাল হেরাল্ডের অফিস রয়েছে, পাটনাতে আছে, লখনৌতে আছে, এবং মুম্বাইতে আছে, মোহালিতেও আছে। দেখুন কি কি ঘটে। তাই টিকিটের টাকা নেই রাহুল গান্ধীর কাছে, এটা দেশ বিশ্বাস করবে না। উনি আরেকটি অভিযোগ করেছেন যা
স্বর্গীয় অরুণ জেটলির ওপর। ওনার থেকে তো উত্তর চাইতে পারছেন না, তাই ভাবলাম প্রশ্নটা আপনার কাছে রাখি। তিনি বলেছিলেন যখন জমি অধিগ্রহণ আইন তৈরি হচ্ছিল তখন অরুণ জেটলি আমায় ডেকেছিলেন আর বলেছিলেন যে এর বিরুদ্ধে কথা বলবেন না, নাহলে আপনার বিরুদ্ধে মামলা করা হবে। মিথ্যে কথা বলছেন রাহুল গান্ধী, এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এই কথাটা বলতে চাইছি। ভারতের রাজনীতিতে রাহুল গান্ধী যেভাবে মিথ্যে কথাগুলো বলেন, বাইরে গেলে উনি কি বলবেন? ভারতে গণতন্ত্র নেই, বলেন কি বলেন না? তারপর এখানেও বলেন উনি যে ঐশ্বরিয়া রায়, কেন তিনি এসব ছাড়ুন না আপনি, তাকে অযোধ্যার কোথাও দেখা যায়নি, সেখানে তিনি নাচছেন বলে বয়ান দেন। এরপর কি জবাব দেব আমি? রাহুল গান্ধী সব কথার এত এত সমালোচনা কেন করেন? কি বলবো আমি এসব নিয়ে? চলুন তাহলে ইলেকটোরাল বন্ড নিয়ে কংগ্রেস পার্টির প্রশ্নটা আপনার সামনে রাখি। ওরা ক্যাম্পেইন করছে যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি খুব ধনী হয়ে গেছে। দেখুন, এই অভিযোগ সম্পূর্ণ ভুল। নির্বাচনী বন্ড দেশের রাজনীতিতে সৎ অর্থ আনার চেষ্টা ছিল, আর কিছু না। যে আপনি টাকা জমা দিন, আপনি রিজার্ভ ব্যাংকের কাছে ডিটেলস রাখবেন। অনেক দলই তো পেয়েছে সব, বিজেপি পেয়েছে, কংগ্রেসও পেয়েছে, টিএমসিও পেয়েছে, সিপিআই পেয়েছে, সিপিএম পেয়েছে তো। যে দল বেশি ভোট পাবে সে বেশি নোটও পাবে, ঠিক কিনা? জনসংঘের সময় দেখেছিলাম যে লোকেরা ঘুরে বেড়াতে এবং দোকান থেকে 10 টাকা করে নিত। আজকে দলবল বড় হয়ে গেল, তাই টাকাও বেশি পাচ্ছে। কিন্তু সৎভাবে পাওয়া টাকা, কালো টাকা দূর করার সার্থক প্রচেষ্টা ছিল এটা, যা অরুণ জেটলি করেছিলেন। এখন সুপ্রিম কোর্ট তা ভেঙে দিল, সেটা ভালো হয়, সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু ওনাদের অভিযোগ এই যে সিবিআই আর ইডি যাদের ওপর রেড করেছে তারাই ইলেকটোরাল বন্ড কিনে বিজেপিকে দিয়েছে। রাহুল গান্ধীর দল কোথা থেকে টাকা পেল তা প্রকাশ করা শুরু করব কি আমি? মমতা দিদি কোথা থেকে টাকা পেয়েছেন শুরু করব কি আমি? আরে এইসব কথা কি ভাই? দেখো, রাজনীতির লেভেল এইভাবে নামানো একেবারেই ঠিক নয়। গণতন্ত্রে খরচ রয়েছে এই সব কিছু। নির্বাচনে লড়াই করলে খরচ তো হবেই, প্রচারণা চালাতে হবে, বাকিটা সব কিছু করতেই হবে। আর দেশের জন্য গণতন্ত্র তো আবশ্যক। তাই গণতন্ত্রের জন্য অর্থ ভালো উৎস থেকে নাকি 2 নম্বর থেকে এলো তা নিয়ে বিতর্ক হওয়া উচিত। জার্মানিতে সরকার ফান্ডিং করে, এবং ফান্ডিংয়ের পদ্ধতিটা কি? যে বেশি ভোট পাবে সেই বেশি টাকা পাবে। তাহলে রাহুল গান্ধী বাবু, আপনি ভোট পান না, তারপরও এত টাকা আপনি পান, তাহলে কেন চিন্তিত এত? কিন্তু এটা তো সত্যি যে কংগ্রেস পার্টির কাছে ইলেকশন কন্ডাক্ট করার মতো পয়সা নেই। তাহলে তো আপনাকে তদন্ত করতে হবে। সত্যিই কি এমন? যারা 50-55 বছর ক্ষমতায় ছিলেন এবং আজও ক্ষমতায় রয়েছেন, তবে কংগ্রেস পার্টি সোর্স অফ ফান্ডিং অনেক জায়গা থেকেই আসে। আজ আমি জানি না কেন আপনার সাথে রাহুল গান্ধীর জন্য এত সময় দিচ্ছি, কেন দিচ্ছি। কিন্তু আমি দেখেছি আপনিও ওকে নিয়ে অনেক কথা বলেন, আমি সেটাও চেক করেছি। আপনি মাঝে মাঝে বলেন যে উনি হোমওয়ার্ক করেন না। যখন আপনি সংসদে হোমওয়ার্ক করেন না বলেছিলেন, তখন আপনার সঙ্গে বসে থাকা এমপিরা ওনাকে পাপ্পু বলেছিলেন। আমি এখানেও বলছি যে রাহুল গান্ধী হোমওয়ার্ক করেন না। তাহলে বলছেন উনি লঞ্চ হতে পারছেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, একটা ফ্রড কতবার আপনি লঞ্চ করবেন? হ্যাঁ, আমি 2004 সাল থেকে দেখে আসছি। রাহুল গান্ধী গিয়ে বিপাসনা থেকে ফিরে আসেন, রাহুল গান্ধী খুব রিফ্রেশ হয়ে এলেন, তারপর বিজয় অর্জিত হয়, এরপর চলে গেলেন রাহুল গান্ধী। প্রেমের দোকান খুলতে শুরু করলেন, তারপর শুরু করলেন রাহুল গান্ধী। কতবার লঞ্চ করবেন আপনি? এই দেশ আর অগভীর রাজনীতি পছন্দ করে না। আমার কথাটা বুঝতে পারছেন তো? আপনি যদি একজন সিরিয়াস রাজনীতিবিদ হন, সিরিয়াসলি কথা বলুন, আপনার উদ্দেশ্য বলুন, আপনার নীতি বলুন, আমাদের বাস্তবায়নের কর্মসূচি বলুন, আমাদের উপর ছেড়ে দিন, আমরা দেখে নেব, তখন ভোট দিয়ে দেব। তাহলে এমন ভুলভাল কথা বলা কি ঠিক? আপনি বলুন না। আর কি বলেছিলেন যেন? মোদিবাবু আমার চোখে চোখ রাখতে পারবে না, বলতেন তো, সব সময় বলেন। এখন কি বলেন এসব? উনি বলেন যে মোদিজি ওনাকে ভয় পায়। এটা ঠিক কথা বলেছেন। এটার কি উত্তর দেব বলুন তো? উনি বলেন যে 5 মিনিট পার্লামেন্টে বললে ভূমিকম্প হবে। আপনাকে বলে রাখি, আমি তার বক্তৃতা শুনছিলাম। দল বলেছিল আমাকে জবাব দিতে হবে, আমি খুব গুরুত্ব সহকারে শুনছিলাম, এবং তারপর আমি উঠে দাঁড়ালাম এবং উনি চলে গেলেন। আমি ওনার বক্তৃতা শুনে ভূমিকম্পের জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু ভূমিকম্প তো হলোই না। কেন এলো না? আমরা নিরাপদ এবং সুস্থ। উনি বলেন যে মোদিজি আদানির কথা অনুযায়ী চলেন, গোটা সরকার আদানির হয়ে কাজ করে। আরে এটা একেবারেই ভুল কথা। আদানির কাজ রাজস্থানে চলেছে কিনা যখন সরকার ছিল, যখন গ্যালোটের সরকার ছিল,
আদানির কাজ কেরালায় চলছিল কিনা, যেখানে সিপিএম ক্ষমতায় আছে, সেখানে ওরা বন্দর তৈরি করেছে। আদানি কি অস্ট্রেলিয়ায় খনির কাজ শুরু করেছিল কি করেনি মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? আরে দেশের শিল্পপতিরা এগিয়ে যাচ্ছে, এ তো ভালো কথা। আমার আপনার কাছে প্রশ্ন, এখন বিরোধীরা একত্রিত হয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স গঠন করেছেন, তো আপনার মনে হয় তারা বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? দেখুন, আপনারাই ঠিক করবেন কে বিজেপির সাথে কে টক্কর দেবে, দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এই বিষয়ে। কিন্তু দেশের মুড বলছে 400 ছাড়িয়ে যাবে, বুঝতে পারছেন আপনি? আর মানুষ যেভাবে কথা বলে, দেখুন দেখুন তার কারণটা আমি আপনাকে বলছি আপনার অনুমতি নিয়ে। জনগণ স্থিতিশীল সরকারের সুবিধাটা কি সেটা নিজের চোখেই দেখেছে। যদি নেতা পরিষ্কার থাকে, দল পরিষ্কার থাকে, সরকার স্থিতিশীল থাকে, ভারত কত দূর পৌঁছায় তা আমরা দেখতে পেয়েছি। রজতবাবু, আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি। এখানে হয়েছিল তো সার্জিক্যাল স্ট্রাইক, আপনি তো দেখেইছেন বালাকোটেতে, ঠিক কিনা? ধরুন এই লোকেদের সরকার রয়েছে এবং সেনাবাহিনীর লোকেরা যদি বলে যে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে, তাহলে তারা কি বলবে? দাঁড়াও, লালুবাবুকে জিজ্ঞাসা করি, লালুবাবুর সঙ্গে কথা হলো। দাঁড়াও ভাই, আমাদের মুসলমানদের ভোট চলে যাবে, আপনাদের আমি কালকে জানাবো। দক্ষিণ ভারত বলল কখনোই করবেন না, আমরা হেরে যাব। সুতরাং দেখা গেল যে 3 দিনের মধ্যে এত হট্টগোল হলো যে সমস্ত সন্ত্রাসীরা পালিয়ে গেল আর সার্জিক্যাল স্ট্রাইক করাই যায়নি। এমনই হয় যদি এক নেতা থাকে, স্থিতিশীল সরকার থাকে, তবে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়। মোদিবাবু এটা করেছেন। একটা অভিযোগ এমন আছে যে এটা স্থিতিশীল সরকার, এটা মোদিজির সরকার, কিন্তু এটা হিন্দুদের সরকার, মুসলিমদের ভয়ে ভয়ে থাকতে হবে। হিন্দু হওয়া কোনো পাপ নয়, সনাতন প্রেমী হওয়াও কোনো পাপ নয়। এদেশের সংস্কৃতিতে, সংস্কারে সনাতন রয়েছে, প্রভু রাম আছেন, প্রভু কৃষ্ণ আছেন, গীতা আছে। আর আপনার অবগতির জন্য আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ নেন না, তখন তিনি বাইবেলে হাত রেখেই শপথটা নেন। যদি আপনি ভারতের মূল সংবিধান খোলেন, সেখানে প্রভু রামের ছবি রয়েছে, মৌলিক অধিকারের উপরে প্রভু কৃষ্ণের ছবি রয়েছে। আজ যদি সেটা হতো, তারা তোলপাড় সৃষ্টি করত। কিন্তু রবিশঙ্করজি, এর মানে তো এটা নয় যে দেশে মুসলমানরা আছে তাদের ভয় দেখাও। মোদিবাবু বলেছেন গরিবদের জন্য আবাসন দেওয়া হবে, তাহলে কি তা মুসলিম গ্রামে দেওয়া হয়নি? যখন মোদিবাবু সরকার বলেছিল তারা উজ্জ্বলা প্রকল্পে গ্যাস পাবে, তাহলে মুসলিম মা বোনেরা কি তা পায়নি? যদি মোদিবাবুর নির্দেশে ডিজিটাল ইন্ডিয়া কমন সার্ভিস সেন্টার চালু করা হয়েছে এবং ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়, তাহলে এটা কি বলা হয়েছিল যে মুসলমানরা তা পাবে না? দেখো, আমি একটা বড় কথা বলছি, আমরা মুসলিম ভোট খুব কম পাই, খুবই কম পাই। কি করা যাবে সেটা? তবে এটাও বলছি, মোদিবাবু সরকার এলে সবাই সবার সাথে থাকবে, উন্নয়ন সবার জন্য হবে। আমরা যখন 80 কোটি মানুষকে খাওয়াই, তখন কি আমরা কথা বলি যে মুসলিম গরিবদেরকে খাবার দেওয়া হবে না? আপনি যদি 11 কোটি কৃষকদের পকেটে টাকা দেন, প্রতি বছরে 6,000 টাকা দেওয়া হচ্ছে, তাহলে কি বলা হয় যে আপনি যখন একটি বোতাম টিপে টাকা পাঠান, তাহলে মুসলিম কৃষকদের দেব না? আপনারা ওদের শরিয়াতে হস্তক্ষেপ করেন, তাদের ধর্মে হস্তক্ষেপ করেন, আপনারা কখনো তাদের 3 তালাকের জন্য আইন তৈরি করেন। মোদিবাবুর নির্দেশে 3 তালাকের আইন আনার সৌভাগ্য আমারই তো একমাত্র হয়েছিল। আমি এটা বলতে চাই, 3 তালাক কেন হবে না? আমি এটা নিয়ে যখন গবেষণা করেছি, রজতবাবু, এখানে আমাদের অনেক বোন বসে রয়েছে, মেয়েরা বসে রয়েছে। 3 তালাক, 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 বিয়ে শেষ। বলুন কেমন করে হলো এটা? বউ দেরি করে ঘুম থেকে উঠলে তালাক, তালাক, তালাক। রুটি পুড়ে গেল, তালাক, 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 তালাক। ইউপিতে একজন বউ মোদিবাবুর বক্তৃতা শুনতে গিয়েছিলেন, ফিরে এলেন, তালাক, তালাক, তালাক। একজন আইটি প্রফেশনাল আমার সাথে দেখা করতে এসেছিল, আমার চোখে জল এসে গেছিল শুনে। বলল, আমি একজন আইটি প্রফেশনাল, আমার স্বামী দুবাইতে থাকে, আমার 3য় কন্যা জন্ম হলো। হোয়াটসঅ্যাপে লিখে দিল তালাক, তালাক, তালাক। হাসির কোনো ব্যাপার নয়, পাকিস্তানেও তা নিয়ন্ত্রণ করা হয়েছে, ইরানে হয়েছে, ইরাকে হয়েছে, জর্ডানে, মালয়েশিয়াতে হয়েছে। এখানে শুধু ভোটের কি হবে? আরে যখন 3 তালাকের আইন এলো, রজতবাবু, সোনিয়া ম্যাডাম বা মায়াবতী ম্যাডাম বা মমতা ম্যাডাম সবাই বিরোধিতা করেছিলেন। মোদিবাবু বলেছিলেন তিনি এটা করবেন এবং আমরা বলেছি যে তিনি জেলেও যাবেন। আজকে দেখুন কম হয়েছে। তাহলে 3 তালাকের পাপ আমরা বহন করে চলেছি কিসের জন্য? শুধু ভোটের জন্য। এটা তো আমাদের গর্ব, আমাদের প্রধানমন্ত্রীর জন্য। নির্বাচন উপলক্ষে সিএ আইন কার্যকর করা হয়েছে। এখন মুসলমানদের বলা হচ্ছে যে তাদের কাগজপত্র চাওয়া হবে। একেবারেই ভুল কথা। 4 বছর আগে সিএ পাস করা হয়, আর সিএ এর সাথে এর কোনো সম্পর্ক নেই বলে রাখলাম আমি।
আমি আজকে আবার রজত শর্মার এই অনুষ্ঠানে ঘোষণা করছি যে যে আইনের ছাত্র হিসেবে, সাংসদ হিসেবে, একজন প্রাক্তন আইনমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যে ভারতের মুসলমানদের সঙ্গে সিএর কোনো সম্পর্ক নেই। এটি শুধুমাত্র এবং কেবলমাত্র আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে বসবাসকারী হিন্দু, শিখ, পার্সি এবং খ্রিস্টানদের ভারতে আসতে সাহায্য করার জন্য। দয়া করে বলুন, পাকিস্তানে হিন্দুরা নির্যাতিত হয় কি হয় না? সেখানে হিন্দু মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হয় কি হয় না? বাংলাদেশে হয় কি হয় না? তারা কোথায় যাবে? তারা ভারতে আসবে। আমরা শিক্ষিতরা আমরা কেন তাদেরকে ছাড় দেব না? রোহিঙ্গাদের বসতি স্থাপন করো, তাদের উদ্ধাস্ত মর্যাদা দাও, এরা বারবার বলবে, কিন্তু এদের দিও না। এটা তো ঠিক নয়, বুঝতে পারছেন? আমরা আরো একটা প্রশ্ন নিয়ে নেব। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এবার বিজেপি নেতাদের খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে। তারা 400 পার হবে বলে স্লোগান দিচ্ছেন। কিভাবে 400 পার হবে? কি থিওরি আছে এর পেছনে? আপনারাই করাবেন। ভোটার দেখুন, 14তে যখন আমরা জিতলাম, সরকার স্থিতিশীল হবে, আপনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন। আপনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। আপনার সংখ্যাগরিষ্ঠতা 272 থেকে 282-তে এসেছে। আপনি 19 সালে কি বললেন? আবার কি জিতবেন? সংখ্যাগরিষ্ঠতা আসবে। তখন জনগণ 303-এ পৌঁছে দিল। এসব গত 10 বছরে জনগণ দেখিয়েছে তো। এরপর আমরা আরও কাজ করেছি, তাই জনগণের আশীর্বাদ পাবো, এতে আমার পূর্ণ বিশ্বাস আছে। এবং এটা ভারতের পরিবর্তনের সময়। বিশ্বের জন্য ভারতের মহান ভূমিকা এগিয়ে চলবে। বিশ্ব চায় ভারত এগিয়ে যাক, কারণ একটি স্থিতিশীল বিশ্বের জন্য ভারতের এগিয়ে যাওয়া প্রয়োজন। আর মোদিবাবু হলেন বিশ্বের নেতা। দারুণ ব্যাপার। তাই 4 তারিখে আপনার সাথে কথা বলবো। আপনিও ফোন করবেন শরণবাবু, কথা বলবো। রবিশঙ্করজি, এটা নির্বাচনের সময় আমরা আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি, আপনার বিরুদ্ধে অভিযোগ করেছি, খুব পরিষ্কার আর সাহসী উত্তর দিয়েছেন আপনি। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ মহুর করের রায়। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম ফর্মাল ল মিনিস্টার, ফর্মাল টেলিকম মিনিস্টার রবিশঙ্কর প্রসাদের ওপর। এখন সময় আপকি আদালতে আজকের জাজ উদয় মহুরকরের রায়ের। গতানুগতিক জনজীবনে 2 ধরনের সৎ মানুষ থাকে, এক আর্থিকভাবে আর একজন বুদ্ধিবৃত্তিক, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ফাইন্যান্সিয়াল অনেস্টি আর ইন্টেলেকচুয়াল অনেস্টি। একজন সাংবাদিক হিসেবে আমি বহু বছর ধরে রবিশঙ্করজিকে কভার করেছি এবং আমি লক্ষ্য করেছি যে তার বুদ্ধিবৃত্তিক সততার মাত্রা খুবই উত্তম ছিল। তিনি আমাদের প্রশ্নের খুব প্রত্যয়ের সাথে উত্তর দিয়েছেন। আমি যখন সাংবাদিক ছিলাম, আজও আমি একই শৈলী দেখলাম। রাম মন্দির নিয়েও উনি যা উত্তর দিয়েছেন, খুবই সাহসিকতার সঙ্গে দিয়েছেন। মোদী সরকারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাহসিকতার সঙ্গে উত্তর দেন, দক্ষতার সঙ্গেও দিয়েছেন। মিসইউজ অফ পাওয়ারের ইস্যুটিরও তিনি দক্ষতার সাথেই উত্তর দিয়েছেন। এবং মুসলিম এবং সিএর যে ইস্যুটি, সেটা তিনি খুবই ভালোভাবে ব্যাখ্যা করেছেন, প্রত্যয়ের সাথে উত্তর দিয়েছেন। এবং বন্ড ইস্যুকে তিনি যেভাবে বুঝিয়েছেন, আমি বিশ্বাস করি যে এই বন্ড ইস্যু ব্যাপারটি, আমি বিশ্বাস করি যে মানুষ ঠিকভাবে বোঝেননি। ইনি আজ সেটা আমাদের বোঝালেন। এই ব্যাপারটাকে সেভাবেই দেখা উচিত। তাহলে আজ রজত শর্মা বাবুর যে ফাঁদ ছিল, তার থেকে খুবই দক্ষতার পরিচয় দিয়ে নিয়ে বেরিয়ে এসেছেন এবং অভিযুক্ত রবিশঙ্কর প্রসাদকে এই আদালত সসম্মানে বেকসুর খালাস করে দিচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই আশা রাখি আর এই বিশ্বাস রাখি যে এইভাবে রবিশঙ্কর প্রসাদ ক্রমাগত জনসাধারণের সেবা করে যাবেন, নিজের পার্টির হয়ে লড়াই চালিয়ে যাবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।